আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পিসগুলো আবারও কন্টিনিউ করব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ম্যাকবেথ থেকে শুরু করে অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তারপরেই আমরা টেক্সটে ঢুকে পড়েছিলাম। আমরা সেখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এবং অমরনাথ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা পোয়েট্রি বেসড একটা চ্যাপ্টার আলোচনা করতে চলেছি। আমরা আজকে পড়ব অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Before going through the text, we should know the background facts or the keynotes of the text or the poetry. আমরা তারপরেই আসবো পোয়েটস লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। তারপরেই আমরা আসবো যে ওয়ার্ডসওয়ার্থের যে টেক্সটটা রয়েছে, যে সনেটটা রয়েছে, সেটা আমরা ইন ডিটেল আজকের ক্লাসেই আলোচনা করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা আজকে আলোচনা করতে চলেছি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। দিস ইজ নট অ্যাকচুয়াল টাইটেল অফ দ্য পোয়েম। আমরা দেখব যে এই টেক্সটটা ওই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ টাইটেল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা সর্বপ্রথমেই একটুখানি কি নোটস কিংবা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টসগুলো এক এক করে দেখে নেব। দেখো, সর্বপ্রথমেই আমরা চলে আসবো রিটেন ইন সেপ্টেম্বর 3, 1802। নেক্সট আমরা চলে আসবো অরিজিনালি ডেটেড 1803, পাবলিশড ইন দ্য কালেকশন পোয়েমস ইন 2 ভলিউমস ইন 1807। নেক্সট আমরা চলে আসবো অরিজিনাল টাইটেল, দ্য টেক্সট অর দ্য পোয়েম হ্যাজ নো টাইটেল অরিজিনালি। নেক্সট আমরা চলে আসবো মিটার, লুজ আয়াম্বিক পেন্টামিটার। আমরা মিটার কি জিনিস আমরা একটু পরেই আসছি, এবং পেন্টামিটার ব্যাপারটা কি সেটাও আমরা একটু পরেই আসছি। নেক্সট আমরা চলে আসবো রাইম স্কিম, ABBA ABBA CD CD CD, অর্থাৎ ফার্স্ট 8 লাইন্স হচ্ছে ABBA ABBA, যেটাকে আমরা বলবো অষ্টক, আর লাস্ট 6 লাইন্স যেটা হচ্ছে CD CD CD, যেটাকে আমরা বলবো ষষ্ঠক। নেক্সট আমরা চলে আসবো ইমেজারি, ডিটেলড ডেসক্রিপশনস অফ দ্য রিভার, বিল্ডিংস, স্কাই এখানে দেখানো হয়েছে। আর ক্রিয়েটিং আ ভিজুয়াল পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড, অর্থাৎ নদী, বাড়িঘর এবং আকাশ, যেটা কিনা পাঠকের মনে একটা ছবি কিংবা একটা ভিশন বা এরকম কিছু একটা তুলে ধরবে যখন আমরা এই কবিতাটা পড়তে যাব। নেক্সট আমরা চলে আসবো সেটিং, ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ আ রোড ইন রিভার টেমস ইন লন্ডন, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে একটি রাস্তার উপরে নির্মিত একটি হচ্ছে ব্রিজ বা সেতু, যেটা কিনা অবস্থিত লন্ডনেরই টেমস নদীর উপর। নেক্সট আমরা চলে আসবো বেশ কিছু টুলস এখানে ইউজ করা হয়েছে। নাম্বার 1 আমরা চলে আসবো সিমিলি, নেক্সট হচ্ছে মেটাফর, নেক্সট হচ্ছে হাইপারবোল, অ্যান্ড ফাইনালি হচ্ছে পার্সনিফিকেশন। আমরা প্রত্যেকটা ফিগারস অফ স্পিচের ডেফিনেশন এবং এক্সাম্পলসের ইউসেজ আমরা এখানে দেখব। তার আগে আমরা একটুখানি জেনে নেব যে লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ brought in the English Romantic movement with the publication of Lyrical Ballads in 1798 that he had jointly written with another language of poetry and the real language of men. Wordsworth wrote much of his poetry in the Lake District in Cumbria, where he was born. In his poetry, which he described as the spontaneous overflow of powerful feelings recollected in emotions and tranquility, the poet celebrated his personal relationship with nature. The daffodils, little Lucy, the village idiot, the rivers, the mountains were all part of this experience. Wordsworth went on landscape tours of the Alps, Italy, France, and Switzerland, and discovered a profound love for nature, even as he found respect and sympathy
for the ordinary man and woman who toiled hard on the land. নেক্সট আমরা চলে আসবো বেশ কিছু ইম্প্যাক্ট, হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট নিয়ে। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন 1789 impressed upon him the ultimate values of liberty, equality, and fraternity. Wordsworth was made poet laureate in 1843. বেসিক্যালি ওয়ার্ডসওয়ার্থ একজন এরকম ঘরানার কবি ছিলেন যিনি কিনা রোমান্টিসিজমের অন্তর্ভুক্ত, অর্থাৎ অনেক বইতে করেছে দ্য রিটার্ন টু নেচার, আলবার্টের বইতে করেছে দ্য রিটার্ন টু নেচার, আবার মানে ডব্লিউ.জে লংয়ের বইতে করেছে যে রোমান্টিসিজম। তো একই চ্যাপ্টার, দুটো আলাদা একটুখানি নাম। তো এই রোমান্টিসিজম কিংবা দ্য রিটার্ন টু নেচারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন on 7th April 1770 and he breathed his last 23rd April 1850. He was born at Cockermouth, a town which is actually outside the Lake District. His father, who was a lawyer, died when William was 13 years old. Subsequently, Wordsworth went to Cambridge, entering St. John's College in 1787. He graduated in 1791. After spending a few months in London, he crossed over to France in 1791 and stayed at Orleans and Bliss for nearly a year. Then he returned to Paris in 1792, just after the September massacres. After a visit to Germany in 1798 to 99, the Wordsworth settled in the Lake District, which was to be their home for the future. With his sister Dorothy, he settled in a little cottage in Dorset. Then, having met Coleridge, they moved to Alfoxden, a house in Somersetshire, in Odetto. It was there that the two poets took the series of works, the fruit which was to be the lyrical ballads. After a visit to Germany in 1798 to 1799, the Wordsworth settled in the Lake District, which was to be their home for the future. He breathed his last Ridal Mount, Westmoreland, aged 80. He records that his earliest verses were written at school. His most notable works are Lines composed a few miles above Tintern Abbey, a spiritual poem. Next হচ্ছে Lyrical Ballads 1798, Michael. Next হচ্ছে Ode on the Intimations of Immortality. Next হচ্ছে Peter Bell. Next হচ্ছে The Excursion, The Prelude, The Recluse, The Ruined Cottage, The Solitary Reaper, The World is Too Much with Us, The Old Cumberland Beggar, She Dwelt Among the Untrodden Ways, Strange Feats of Passion Have I Known, The Rainbow, Ode to Duty, The Dudden Sonnet 1820, To a Skylark 1825, Yarrow Revisited 1831. তো আমরা যেটা বলছিলাম যে আয়াম্বিক পেন্টামিটার ব্যাপারটা ঠিক কি, তো এটা জানার জন্য অবশ্যই প্রোসোডি জানতে হবে। তো প্রোসোডিতে একটা ক্লাসিফিকেশান রয়েছে যে ডাইসিলেবিক ফিট। এই ডাইসিলেবিক ফিটের আমরা দুটো ক্লাসিফিকেশান পাবো, একটা হচ্ছে আয়াম্বাস আর একটা হচ্ছে ট্রকি। তার মধ্যে আয়াম্বাসটা আমরা কি পাচ্ছি না, হোয়েন অ্যান আনঅ্যাকসেন্টেড সিলেবল ইজ ফলোড বাই অ্যান অ্যাকসেন্টেড ওয়ান, দ্য ফুট ইজ কল্ড আয়াম্বাস। নেক্সট আমরা চলে আসবো মিটার। ফ্রম গ্রিক মেট্রন মিনিং মেজার, it is defined as the regular succession of certain uniform groups of a fixed number of accented and unaccented syllables in which the verse is written. These regularly accented and unaccented groups of syllables, it is perhaps needless to mention, are feet or measures. The meter is thus composed of a group of feet or measures. A line may be of different feet and the meter relating to it is named according to the number of feet it contains. When there is 1 foot, the meter is called monometer. When there is 2 foot, the meter is called diameter.
এরকম করে 3টে ফুট হলে ট্রাইমিটার, 4টে ফুট হলে টেট্রামিটার, 5টা ফুট হলে পেন্টামিটার, 6টা ফুট হলে হেক্সামিটার, এরকম করে আমরা নামকরণ করেছি বা পেয়েছি। বেসিক্যালি দ্য নেচার অফ ফিট প্লাস দ্য নাম্বার অফ ফিট, এই দুটো মিলে একটা মিটার তৈরি করে। এই হচ্ছে বেসিক একটা আইডিয়া। তো এইবার আমরা একটুখানি চলে আসব যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই টেক্সটটা নিয়ে। বেসিক্যালি এই কবিতার একটা থিম বা বিষয়বস্তু হচ্ছে, এই কবিতাটি লেখা হয়েছিল ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে বা বসে। একদা কবি এবং তার বোন ডরোদি ফ্রান্সে যাচ্ছিলেন। তারা একটা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন। যাওয়ার সময় তারা ওয়েস্টমিনিস্টার ব্রিজে যখন তারা ক্রস করছিলেন আর কি, তো ওই সময় কবি সেই ব্রিজের উপর থেকে অনেকটা দূরে অবস্থিত তার প্রাণের শহর লন্ডনকে প্রত্যক্ষ করছিলেন। আর তখনই লন্ডন শহরের ভোরবেলার দৃশ্য দেখে তিনি অত্যন্ত অভিভূত হয়ে যান কিংবা মুগ্ধ হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়িটিকে দাঁড় করিয়ে এবং তিনি সেখানেই বসে কবিতাটা লিখতে শুরু করলেন। এই কবিতাটি হলো একটা সনেট, আর এই সনেট হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ ইউজেস হিয়ার দ্য ইটালিয়ান অর এলিজাবেথান সনেট সিকোয়েন্স। ইটালিয়ান অর এলিজাবেথান সনেট সিকোয়েন্সকে নিয়ে ডিটেলড একটা মানে ক্লাস আমার করা রয়েছে আমার প্রিভিয়াস ক্লাসে। চাইলে আমি অবশ্যই সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, একটু দেখে নেবে। তো ওয়ার্ডসওয়ার্থ যে পেট্রার্কান অর এলিজাবেথান সনেট সিকোয়েন্সের এখানে ইউসেজটা ঘটিয়েছেন, তো তার 14 লাইন্স হচ্ছে তার কবিতার প্যাটার্ন। তার মধ্যে অক্টেভ এবং সেস্টেট, যেটা হচ্ছে চতুর্দশপদী কবিতা, যেটাকে আমরা বাংলায় বলি। সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা, যেটা কিনা অষ্টক এবং ষষ্ঠকে বিভক্ত। ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টেভ অ্যান্ড দ্য ফাইনাল 6 লাইন্স আর কল্ড সেস্টেট। এবং এর একটা রাইম স্কিম রয়েছে, যে ফার্স্ট 8 লাইন্স হচ্ছে এ বি বি এ, আর লাস্ট 6 লাইন্স হচ্ছে সিডিই অর সিডি। কিন্তু কবি ওয়ার্ডসওয়ার্থ এখানে সিডির প্রয়োগ করেছেন। আমরা একটুখানি দেখে নেব যে এই কবিতার সাবস্টেন্স অফ দ্য পোয়েমে কি বলা রয়েছে। যে দ্য পোয়েট সিজ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ এ পার্ট অফ ন্যাচারাল ল্যান্ডস্কেপ। কবি এখানে শহর লন্ডনকে একটা প্রাকৃতিক ভূদৃশ্য বলে এখানে তিনি বর্ণনা করেছেন। হি ক্রিয়েটস আ পিকচার অফ কাম অ্যান্ড ওয়ান্ডার ইন দ্য আর্লি মর্নিং লাইট। অত্যন্ত ভোরে বা উষাকালে তিনি একটা ছবি এখানে স্পষ্ট করে তুলে ধরেছেন। কিসের না, একটা শান্ত এবং একটা বিস্ময়কর একটা দৃশ্যকে তিনি এখানে তুলে ধরেছেন। নেক্সট আমরা চলে আসব যে দ্য হাউসেস ওয়ার নট ওভারহাং বাই দেয়ার ক্লাউড অফ স্মোক। এখানে বাড়িগুলো এমন মনে হচ্ছে যেন ধোঁয়া তাদের ভেতর থেকে বেরিয়ে আসছে। অ্যান্ড দে ওয়ার স্প্রেড আউট এন্ডলেসলি, এবং সেগুলো মানে নিরন্তরভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চতুর্দিকে। ইয়েট তথাপি দ্য সান শোন সো ব্রাইটলি, সূর্য অত্যন্ত উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে বা বিকিরণ করছে। উইথ সাচ অফ ফায়ার্স লাইট, মানে উত্তপ্ত আলো সমেত। দ্যাট দেয়ার ওয়াজ সামথিং লাইক দ্য পিওরিটি অফ ওয়ান অফ নেচার্স ওন গ্র্যান্ড স্পেকটাকলস। আর যেটা দেখে মনে হবে যে এই প্রকৃতি যেন একটা চশমা পরেছে। আবার কবিতায় আমরা দেখব যে এই প্রকৃতি যেন একটা নতুন পোশাকে আবৃতা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো এই যে কবিতাটা লেখার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিংবা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যে কোনো একটা লেখার পেছনে একটা ঐতিহাসিক কিংবা একটা সামাজিক প্রেক্ষাপট থাকে। তো এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আমরা একটুখানি দেখে নেব। টু অ্যান ওভারওয়েলমিং এক্সটেন্ট দ্য হিস্ট্রি অফ দ্য টাইম ইজ দ্য রেকর্ড অফ দ্য এফেক্টস অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন 1789। 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়েছিল, তো তার একটা ইম্প্যাক্ট কবিকে মানে এক প্রকার বাধিত করেছিল এইরকম একটা কবিতা লিখতে। দ্য ইউরোপিয়ান ওয়ার, দ্য ক্লোজ অফ দ্য 18th century স ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স এনগেজড ইন ওপেন ওয়ারফেয়ার ইন 1793। অর্থাৎ ইউরোপীয় যে যুদ্ধ হয়েছিল অষ্টাদশ শতকে, সেখানে ইংল্যান্ড এবং ফ্রান্স একে অপরের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল 1793 সালে। দ্য কনক্লুশন অফ দ্য লং ওয়ার ব্রট ইনএভিটেবল মিজারি। এই দীর্ঘ কিছু বছরের যে যুদ্ধ, যেটা একটা ভয়ঙ্কর বা একটা আসন্ন একটা দুর্বিষহ বা শোচনীয় পরিস্থিতিকে তুলে ধরেছিল। লো ওয়েগেস, নিম্নমানের বেতন বা কম বেতন,
আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব অ্যান্ড হেভি ট্যাক্সেশন এবং প্রচুর কর চাপানো হয়েছিল, গেভ রাইজ টু ফায়ারি রিসেন্টমেন্ট অ্যান্ড ফায়ার্স ডিমান্ডস অন দ্য পার্ট অফ দ্য পিপল। মেন লাইক সেলি অ্যান্ড অ্যাভেঞ্জার এলিয়ট কল্ড অ্যালাউড ফর সোশ্যাল মিজারি। দ্য পোয়েট ক্রসিং দ্য রিভার অ্যাট ডন। এবং এই কবিতাটা বেসিক্যালি এলিজাবেথান সনেট সিকোয়েন্স কিংবা পেত্রারকান সনেট সিকোয়েন্সের উপর বেস করে লেখা হয়েছে। এবং এখানে দেখানো হয়েছে যে এর যে সনেটটা লেখা হয়েছে সেই সনেটের যে ফার্স্ট পার্ট সেটা হচ্ছে তার রাইম স্কিম হচ্ছে এ বি বিএ এবং ফাইনাল পার্ট হচ্ছে যেটা হচ্ছে সেস্টেট বা সস্টক সেটা হচ্ছে সিডি সিডি সিডি। 1802 সালের 3 সেপ্টেম্বর ভোরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা কিনা টেমস নদীর উপর অবস্থিত, কবি ক্রস করছিলেন আর কি, কবি যখন পারাপার করছিলেন তার ঘোড়ার গাড়িতে করে, ঠিক তখনই তিনি ওই টেমস নদীর তীরে অবস্থিত ঘুমন্ত লন্ডন শহরের যে সৌন্দর্য, ভোরবেলার আলোর বিচ্ছুরণের ফলে যে সৌন্দর্যটা তিনি দেখতে পেয়েছিলেন সেটাতে তিনি মুগ্ধ এবং অভিভূত হয়েছিলেন এবং সেটাকে বেস করেই তিনি তার কবিতার বিষয়বস্তু কিংবা কবিতাটাকে লিখে ফেলেছিলেন। এবং আমরা এখানে কবিতাটির মূল ভাব ও অর্থ দেখব। নাম্বার 1-এ আমরা দেখব যে ভোরবেলাকার সৌন্দর্য। নেক্সট দেখব যে দূষণমুক্ত একটা শহর এখানে প্রেজেন্ট করা হচ্ছে। আর নেক্সট আমরা দেখব যে শান্তির অনুভূতি এবং ফাইনালি হচ্ছে একটা স্তব্ধ নগরীকে এখানে দেখানো হয়েছে। ভোরবেলাকার সৌন্দর্য কি না, কবি ভোরের শান্ত লন্ডনে প্রকৃতির অসাধারণ রূপ দেখেছেন, যা টেমস নদী, টাওয়ার, জাহাজ ও গির্জাগুলোকে এক অপরূপ সৌন্দর্য দান করেছে। দূষণমুক্ত শহর, ভোরের ধোঁয়াহীন স্বচ্ছ বাতাসে শহরটিকে অস্বাভাবিক রকমের উজ্জ্বল ও চকচকে মনে হয়েছে। নেক্সট আমরা চলে আসবো শান্তির অনুভূতি। এমন এক নীরবতা ও প্রশান্তি কবি আগে কখনো এমনটা অনুভব করেননি। নেক্সট হচ্ছে স্তব্ধ নগরী। বিশাল শহরটি যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন এবং তার ব্যস্ত হৃদয় একদম স্থির হয়ে আছে। ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রির একটা ডেফিনেশন দিয়েছিলেন, অত্যন্ত জনপ্রিয় একটা ডেফিনেশন। তো প্রায়শই এটা জিজ্ঞেস করা হয়, যেটা কিনা হি ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ইমোশনস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি। নেক্সট আমরা দেখে নেব যে দিস ডেফিনেশন ইন দ্য প্রিফেস অ্যাডেড টু দ্য সেকেন্ড এডিশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডস 18th century. As I have said that poetry is the spontaneous overflow of powerful feelings that recollected in emotions and tranquility. আমরা শুরু করব, টেক্সটটা দেখো। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। প্রথম লাইনেই হাইপারবোলের ইউসেজ করা হয়েছে। হাইপারবোল মানে কি, বা এক্সাগারেশন, এটার মানে কি অতিশয়োক্তি, মানে বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা, যা দেখেছেন তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ তিনি বাড়িয়ে বলছেন। তো হাইপারবোলের ডেফিনেশনটা এখানে কি বলা হয়েছে, যে অ্যান এক্সাগারেটেড স্টেটমেন্ট ইজ মেড, অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে বলা হবে, অতিরঞ্জিত করা হবে, রং লাগানো হবে, তো সেটা হচ্ছে হাইপারবোল। এর বেশ কিছু এক্সাম্পলস আমরা দেখতেই পারি, যে আই অ্যাম টায়ার্ড অফ ডেথ। আর কি হতে পারে, হিজ টেল উড কিওর ডিফনেস। তো হিয়ার দ্য পোয়েট মিনস টু সে দ্যাট নাথিং ইজ ফেয়ারার দ্যান লন্ডন সিটি। অর্থাৎ কবি যে বলছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই পৃথিবীর আর অত্যন্ত সৌন্দর্য বা আর বেশি কোনো সৌন্দর্য দেখানোর মতো কিছু নেই। তার মানে কবি এখানে লন্ডন শহরকে একটা অত্যন্ত সুন্দরী, একটা রূপবতী শহর বলে এখানে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে হাইপারবোল আমরা বলছি, এই হাইপারবোল বলতে বলা হচ্ছে আ ফিগার ফাউন্ডেড অন ইমাজিনেশন, মানে হচ্ছে একটা ফিগার বা একটা বক্তব্য, একটা ফিগারস অফ স্পিচ, যেটা কিনা অত্যন্ত কল্পনাপ্রবণ, যেটা কিনা কল্পনার উপর নির্ভর করে। দ্য পোয়েট এস্টাবলিশেস দ্য সিটি অফ লন্ডন অ্যাজ দ্য বেস্ট অন আর্থ, যেটা বললাম আর কি। তো আমরা নেক্সট লাইনে চলে আসবো। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। তো হিয়ার ডাল মিনস হচ্ছে ইনসেন্সিটিভ, ম্যাড়ম্যাড়ে,
যার মধ্যে কোনো সংবেদনশীলতা নেই, যার মধ্যে তিনি কোনো সংবেদনশীলতা খুঁজে পাবেন না, এমন কোনো ব্যক্তি যে কিনা এই দৃশ্য না দেখে পাশ কাটিয়ে চলে যাবে। তো সেই রকম ব্যক্তিকে তিনি বলছেন যে ডাল উড হি বি অফ সোল, বলছে সেই ব্যক্তির আত্মা হবে অত্যন্ত নির্জীব কিংবা অসংবেদনশীল। হু কুড পাস বাই, যিনি পাশ কাটিয়ে চলে যাবেন। আবারও কেউ বলতে পারে যে তিনি হবেন অত্যন্ত অনুভূতিহীন, যিনি অগ্রাহ্য করে চলে যাবেন বা পাশ কাটিয়ে চলে যাবেন এই অপরূপ ভূদৃশ্যকে না দেখে কিংবা এড়িয়ে বা অ্যাভয়েড করে। নেক্সট আমরা চলে আসবো আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ একটা দৃশ্য যা তার নিজস্ব মহিমায় অত্যন্ত মর্মস্পর্শী কিংবা হৃদয়স্পর্শী। তো নেক্সট লাইনে আমরা আসবো দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট উইয়ার। ডথটা হচ্ছে এখানে ওল্ড ফর্ম অফ ডাজ, আর এই যে লাইনটা এটা হচ্ছে একটা সিমিলি। তো এই ফিগারস অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে। সিমিলি কি না, যে লাইনে বা যে বাক্যে লাইক অ্যাজ এই টাইপের কথাগুলোকে ইউজ করা হবে, তো সেটাকে আমরা সিমিলি বলে জানবো বা চিনবো। হিয়ার দ্য সিটি উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং, এখানে শহরটি যেন সকালের সৌন্দর্যে আবৃতা হয়েছে। তো নেক্সট লাইনে আমরা আসবো দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, অর্থাৎ এখানেও একটা ফিগারস অফ স্পিচ ইউজ করা হয়েছে মেটাফরের। মেটাফর কি, অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস অর আইডিয়াস, অর্থাৎ আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিতে পারি দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, অর্থাৎ মেটাফরও একটা রূপক। দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইট ইজ কম্পেয়ার্ড টু এ গার্মেন্ট। নেক্সট আমরা চলে আসবো যে সাইলেন্ট অ্যান্ড বেয়ার দ্য সেন্স অফ কোয়াইট অ্যান্ড পিস অফ বিইং আনকালচার। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, অর্থাৎ সকালের এই সৌন্দর্য যেন অনাবৃত বলে কবি এখানে মনে করছেন। দ্য পোয়েট এনজয়েড দ্য সিন অ্যাট ডন। তো আমরা নেক্সট লাইনে আসবো শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, অর্থাৎ জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ এবং মন্দির সাইত রয়েছে। নেক্সট আমরা চলে আসবো ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, উন্মুক্তভাবে ছড়িয়ে রয়েছে মাঠ থেকে শুরু করে আকাশের সীমা পর্যন্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, আর সমস্ত কিছুকেই দেখাচ্ছে উজ্জ্বল ও দ্যুতিময় ধোঁয়াহীন বাতাসে। স্মোকলেস এয়ার বলতে এখানে কি বলা হচ্ছে, যে বিফোর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে হ্যাভ বিগন, বিফোর দ্য ফায়ার ইজ লাইট অ্যান্ড স্মোক ফ্রম দ্য চিমনিজ কার্ল ইন্টু দ্য স্কাই অ্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার এয়ার। The air of London at early morning is smokeless and all are looking bright and glittering. অর্থাৎ all things of London are looking bright and glittering. নেক্সট লাইনে আমরা আসবো নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। স্টিপ বলতে এখানে বলা হচ্ছে যে স্টিপ ইজ ইউজড in the sense of soaking in splendid sunlight and therefore almost radiating this wonder. In his vast splendor, valley, rock or hill. স্প্লেন্ডার মানে হচ্ছে জাঁক জমকপূর্ণ কিংবা আড়ম্বরপূর্ণ, দ্যুতিময় বা ঐশ্বর্যশালী। তো বলা হচ্ছে যে ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, উপত্যকা, শিলা বা পাথর অথবা পাহাড়কে তার প্রথম দ্যুতিতে জাঁক জমকপূর্ণ বলে মনে হচ্ছে। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। তো নেভার বলতে বলা হচ্ছে এখানে কন্ট্রাক্টেড ফর্ম অফ নেভার, ওই যে বলা হচ্ছে আমরা এখানে উচ্চারণ করবো এরকম যে নেভার। দ্য পোয়েট নেভার ফিলস বিফোর আ কাম সো ডিপ, কবি এর আগে কখনো এতখানি প্রশান্তি, এতখানি গভীর প্রশান্তি অনুভব করেননি। অর্থাৎ তো আমরা মিনিংটা এরকমই নেব যে কখনো দেখিনি আমি, কখনো অনুভব করিনি এতখানি গভীর প্রশান্তি।
নেক্সট আমরা চলে আসবো দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ দ্য রিভার বলতে এখানে টেমস নদীকে বলা হচ্ছে, আর গ্লাইডেথ মানে হচ্ছে গ্লাইড ওল্ড পোয়েটিক ফর্ম, অর্থাৎ গ্লাইডের ওল্ড পোয়েটিক ফর্ম হচ্ছে গ্লাইডেথ। নেক্সট আমরা চলে আসবো হিজ। হিজ বলতে এখানে দ্য রিভার টেক্স অন লাইফ, এখানে নদীকে ব্যক্তি সত্তার আরোপ করানো হয়েছে বা এখানে পার্সনিফিকেশনের ইউসেজ করা হয়েছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। আর সুইট উইল বলতে এখানে বলা হচ্ছে যে ওন উইল, নিজের ইচ্ছে, আত্ম ইচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে। নেক্সট হচ্ছে পার্সনিফিকেশন কি না, মূর্ত করা বা ব্যক্তি সত্তার আরোপ করা, অর্থাৎ নেচার অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইজ ইনভেস্টেড উইথ দ্য অ্যাট্রিবিউট অফ এ লিভিং বিইং। আমরা আরও বেশ কিছু এক্সাম্পলস এখানে পার্সনিফিকেশনে লক্ষ্য করব। দেখো, প্রাউড বি দ্য রোজ উইথ রেইনস অ্যান্ড ডিউজ, দ্য লাভলি রোজ লাভস হার বিউটি, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, অফ স্টাডিজ থেকে নেওয়া। থট মুভস ফাস্টার দ্যান অ্যাকশন, অর্থাৎ এখানে মিনিংটা আমরা এরকমই নেব, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার আপন গতিতে বা মসৃণভাবে বয়ে চলে, কিংবা আপন ইচ্ছায় কিংবা স্বতঃস্ফূর্তভাবে বয়ে চলে। আমরা নেক্সট চলে আসবো যে দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার টেমস অ্যাজ এ ম্যাসকিউলাইন ফিগার, নদীকে এখানে কবি একটা পুরুষ ব্যক্তিত্ব বা পুরুষ চরিত্র হিসেবে কল্পনা করেছেন। আর এই কারণেই এখানে বলা হয়েছে হিজ সুইট উইল। নেক্সট লাইন আমরা আসবো যে ডিয়ার গড দ্য ভেরি হাউসে সিম অ্যাজ স্লিপ, অর্থাৎ হে ঈশ্বর বা প্রিয় ভগবান, মনে হচ্ছে এই বাড়িগুলো এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছে কিংবা ঘুমিয়ে রয়েছে। দ্য ভেরি হাউসে সিম অ্যাজ স্লিপটাও এখানে পার্সনিফিকেশনের ইউসেজ করা হয়েছে। বা বাড়ি কি আর ঘুমিয়ে থাকতে পারে, তো বাড়িকে ব্যক্তি সত্তার আরোপ করা হয়েছে বলতে বলা হচ্ছে যে বাড়িগুলো ঘুমিয়ে রয়েছে, তো এটাও একটা পার্সনিফিকেশন হিসেবে আমরা জাজ করব। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মাইটি হার্ট রেফার্স টু সিটি অফ লন্ডন অর সিটিজেন্স অফ লন্ডন। আর মাইটি বলতে বলা হচ্ছে এখানে মহৎ বা জেনারাস, অর্থাৎ ওই সমস্ত মহৎ হৃদয়ের বা মনের মানুষগুলো এখনো ঘুমিয়ে রয়েছে। তো আমরা এটাকে এরকম মিনিংটা নেব যে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং মহৎ বা উদার হৃদয়গুলো যেন এখনো বিশ্রামরত। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।